আসসালামু আলাইকুম। বিজনেস মিরর ডট টিভির আজকে প্রোগ্রামে আমরা একজন অস্ট্রেলিয়া প্রবাসী তথ্য প্রযুক্তি বিশারদ নাঈম মাহমুদকে পেয়েছি। আমরা তার সাথে আলোচনা করবো তার জার্নি, তার স্টুডেন্ট লাইফ থেকে তার ক্যারিয়ারের যে প্রোগ্রেশন, এই বিষয়ে কথা বলবো। নাঈম মাহমুদ, বিজনেস মিরর আপনাদের স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনার যাত্রাটা আমরা শুনতে চাই যে আজ থেকে 30 বছর আগে আপনি কি ছিলেন, কিভাবে শুরু হলো, স্বপ্নটা কিভাবে আসলো, এবং আজকের এই পর্যায়ে যে আপনি আসলেন, এই আসার পিছনে উত্থানের কাহিনী শুনতে চাই। থ্যাংক ইউ। আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার আগে আমার এডুকেশন ক্যারিয়ারটা বলি। আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম তখন ঢাকা থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি। কোন কলেজ ছিল? আমার স্কুল আর কলেজ দুটাই ছিল শাহিন থেকে পাশ করার পরে তখন 95-এ তথ্য প্রযুক্তির একটা জোয়ার যাচ্ছিল এবং আমিও খুব আগ্রহী ছিলাম। তো আমি চিন্তা করলাম যে কোথায় পড়তে যাওয়া যায়, এবং মাদ্রাজের চেন্নাইয়ে তখন তথ্য প্রযুক্তির জন্য খুবই নাম ডাক ছিল। তো আমি তখন মাদ্রাজ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স করার জন্য ভারতে গেলাম। সেখান থেকে আমার পড়াশোনা শেষ করলাম। আমি 96 to 98 তখন আন্ডারগ্র্যাড করলাম। এবং ওই সময় পড়ার সময় যে আপনার ইউনিভার্সিটিগুলিতে আপনাকে আপনার বেসগুলো শেখায়, কিন্তু মার্কেটে যেই নলেজগুলি প্র্যাকটিক্যালি ডিম্যান্ড আছে সেগুলোর জন্য আপনাকে আলাদা পড়াশোনা করতে হয়। আমি তখন বিভিন্ন ধরনের আইটি সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিংয়ের উপর ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে থাকি পড়াশোনার সাথে সাথে। আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, কারণ আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আর মার্কেটের জবের এমপ্লয়েবিলিটি আর টু ডিফারেন্ট থিংস। আপনি একটা ডিগ্রি নিয়ে সুন্দরভাবে পাস করতে পারেন, বাট দ্যাট নট নেসেসারিলি যে মার্কেটে যে জিনিসগুলোর ডিমান্ড থাকে সেগুলো ইউনিভার্সিটিগুলি সেভাবে কাভার দিতে পারে। কারণ তথ্য প্রযুক্তিতে এত দ্রুত সব কিছু চেঞ্জ হয়, ইউনিভার্সিটিগুলি একটু কনজারভেটিভ হয়। সো আমি যথেষ্ট তখন পড়াশোনার সাথে সাথে অন্যান্য যে নলেজগুলি মার্কেটে প্রয়োজন সেগুলি করলাম। বিভিন্ন সফটওয়্যার শিখেছি, হার্ডওয়্যার, নেটওয়ার্ক করে। তারপরে 99-এর শুরুর দিকে আমি বাংলাদেশে ব্যাক করি। আপনি যখন এই মাদ্রাজে ছিলেন, এই যে আপনি বলছেন যে মানে আনফরচুনেটলি বাংলাদেশে যারা আন্ডারগ্রেড করছে তারা শুধু মনে করে যে এই ব্যাচেলর ডিগ্রি এবং এই সার্টিফিকেটটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার জন্যই এটাতে আমার সবচেয়ে ভালো করতে হবে। কিন্তু আপনি বলছেন যে তার বাইরেও আপনি কিছু ডিপ্লোমা, কিছু এক্সটার্নাল নলেজ, এই ইন্সপিরেশনটা পেলেন কোথেকে? কেউ কি আপনাকে মোটিভেট করেছিলেন, আপনি নিজের মনে হয়েছে? কারণ আপনি যখন বলছেন আর্লি এজ অফ এই আইটির যে জোয়া, হ্যাঁ, বাংলাদেশে তখনও এটা সেরকম ভাবে হয়ে ওঠেনি। সো এটা কেন হলো? আপনি কেন মনে করলেন যে আমরা শুধু বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রির বাইরেও আমার আরো কিছু জানা দরকার, শেখা দরকার? এটা কারণ যখন আমি পাশ করে বের হব, আমার এবং আমার সাথে যারা পাশ করছেন সবারই তো একই যোগ্যতা, তাহলে আমি একই সার্টিফিকেট। তা আমি নিজেকে কিভাবে আমার এমপ্লয়ারের কাছে প্রুফ করব যে আমার আরো কিছু দেয়ার আছে, এবং সেই জন্যই সে আলাদা আলাদা করেও এই ডিপ্লোমাগুলি করা এবং এটাকে দেখানো যে দেখো আমার শুধু ইউনিভার্সিটির নলেজ না, আমার আগ্রহ আছে, প্রোঅ্যাক্টিভনেস আছে, যে আরও যে জিনিসগুলি প্রয়োজন জব মার্কেটে সাকসেসফুল হওয়ার জন্য সেগুলির জন্য আমি ওয়েট করি না, আমি প্রোঅ্যাক্টিভলি চিন্তা করি যে কি প্রয়োজন এবং নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করি। ভেরি গুড। তো আপনি 99-এ ঢাকায় ফিরে আসলেন। জি, এসে আমি ফার্স্টে ব্র্যাকের ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটি প্রজেক্ট, তখন ইউনিভার্সিটি পারমিশন পাইনি, সো সেই ইউনিভার্সিটি প্রজেক্টে লেকচার হিসেবে জয়েন করি। ওখানে প্রায় 1.5 বছর কাজ করি, এবং একই সময় ওখানে যখন পড়াশোনা করছি আমি আবার মাঝখানে ইন্ডিয়াতে গেছি। তখন যেই সফটওয়্যারগুলি নতুন মার্কেটে এসেছে সেগুলো উপরে এডিশনাল ট্রেনিং নিয়েছি, ব্যাক করেছি। তারপর আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মে জয়েন করি ঢাকাতেই। সেখানে প্রায় 1 বছর 1.5 বছর কাজ করি, এবং ওখানেও কাজ করার সাথে সাথে আমি প্যারালালি ড্যাফোডিলস ইউনিভার্সিটিতে পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করেছি। এরপর 2001 সালে আমি অস্ট্রেলিয়া চলে যাই, ওখানে আমার মাস্টার্স করার জন্য। তো ওখানে গিয়ে আমি মাস্টার্স ইন কম্পিউটিং করি। তো আপনি স্পেশালাইজেশন কম্পিউটিং আপনি চুজ করলেন, এই যে স্পেশালাইজেশনটা দিকে আপনি যাচ্ছেন মাস্টার্সে, এটার পিছনে কি তখন কি আপনি কি চিন্তা করে এই ডিসিপ্লিনটা নিলেন মাস্টার্সে কম্পিউটিংয়ে? আপনি আমার আন্ডারগ্র্যাড কম্পিউটিংয়ে আমার
কাজকর্মের পরিধিও কম্পিউটার সায়েন্সের মধ্যে। সো এই জন্যই আমার পছন্দ ছিল যে আমি কম্পিউটার সায়েন্সেই আরও বেশি উচ্চতর ডিগ্রি এবং যোগ্যতার জন্য বিদেশে যাব, সেখানে পড়াশোনা করব। ইনিশিয়াল ইচ্ছা ছিল যে মাস্টার শেষ করে আবার দেশে এসে কাজ করব, যেটা আর হয়ে ওঠেনি পরে। না, আমরা ওইটা নিয়ে আলোচনা করি। তার আগে আমি বিকজ আমাদের ইয়াং জেনারেশনের জন্য এটা খুব ইন্সপিরেশনাল একটা হতে পারে যে অনেকেই তারা মনে করি যে বিজনেস করতে চায়। এই যে মাস্টার্স আপনি এমবিএ করেননি, আপনি সে সময় আপনি ঠিক করলেন যে আপনার যে ডিসিপ্লিন সেটাতে আপনি আরো হায়ার স্টাডিজ, আরো ইনডেপথ নলেজ আপনি অ্যাকোয়ার করতে চাইলেন। আপনি যখন আজ থেকে এই 25 বছর পর যখন আপনি ফিরে আসছেন, আপনার কি মনে হয় যে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না? আপনি যদি বিজনেসে যেতেন বা অন্য কোনো ডিসিপ্লিনে মাস্টার্স করতেন আপনার জন্য ভালো হতো? আসলে আমি অন্যভাবে দেখি, আসলে ঠিক ভুল তো কিছু না, যেটা করছি সেখান থেকে বেস্ট কি নিয়ে বের করে নিয়ে আসা যায় সেটাই উদ্দেশ্য। সো আমি ওই মুহূর্তে তখনকার জন্য ডেফিনেটলি ডিসিশন ঠিক ছিল যে আমি আমার যে ফিল্ডে কাজ করেছি সেই ফিল্ডে আরও উচ্চতর জ্ঞানের জন্য বাইরে যাচ্ছি। তবে আমি এটা মনে করি যে আন্ডারগ্র্যাড অ্যান্ড মাস্টার্সের ভিতরে গ্যাপ থাকা উচিত। আন্ডারগ্র্যাড করে জবে ঢোকা উচিত, বোঝা দরকার যে আমার কাজের স্কোপটা কি হবে এবং আমি কি ধরনের কাজ করতে আসলে আনন্দ ফিল করি, এবং তার উপর ডিপেন্ড করে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে গিয়ে মাস্টার্স করা। দ্য মাস্টার্স শুড বি ভেরি টার্গেটেড অ্যান্ড লিঙ্কড উইথ দ্য ক্যারিয়ার অ্যান্ড ইন্টারেস্ট ইউ হ্যাভ। তো আপনি সিডনি ইউনিভার্সিটি, সিডনিতে কোন? না, আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন সিডনি, সংক্ষেপে আমরা বলি ইউটিএস। এটা সিডনির একটা টেকনোলজি ফোকাসড ইউনিভার্সিটি, বাট এখন আরও এক্সপ্যান্ড করছে, সব ধরনের সাবজেক্টই ওখানে পড়াচ্ছে। সো এটা কবে শেষ করলেন আপনার মাস্টার্স? আমার মাস্টার্স শেষ হচ্ছে 2003-এ। তারপরে আমি ওখানেই থেকে যাই, ভাবলাম আমি কিছু এক্সপেরিয়েন্স নেই বিদেশের মাটিতে। সেখান থেকে আস্তে আস্তে ওখানে কাজ করতে করতে, কাজ এনজয় করতে করতে ওখানেই থেকে যাওয়া হয়েছে। তো শুরুর দিককার কাহিনী বলুন, কারণ আমি আবারও রিপিট করছি, আমি আপনার এই কথাটা আমি মনে করি যে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, আমাদের পরিচিত যারা আছে তাদের জন্য অনেক ইন্সপিরেশনাল হতে পারে যে এই যে জার্নিটা আমি আপনার সঙ্গে এই আলাপচারিতার মূল লক্ষ্য হচ্ছে যে আপনার জার্নিটা আমাদের দর্শকদের সঙ্গে অবশ্যই শেয়ার করা। সো মাস্টার্স যখন করেছি তখন খুব ফোকাস ছিলাম, কারণ শুধু পড়াশোনার সাথে সাথে কিছু কাজ করে টিউশন ফিজ আর্ন করার ব্যাপার ছিল। সো ফোকাস ওয়াজ ভালো করা পড়াশোনায়, সেই সাথে কিভাবে আমার বাবা আমার প্রতি বার্ডেন কমানো যায় যাতে আমার পড়াশোনার খরচটা পুরোপুরি ওনাদের উপরে না আসে। তো খুব ব্যস্ত সময় গেছে তখন, কাজ, পড়াশোনা, ইউনিভার্সিটি এগুলো নিয়ে ফোকাস ছিলাম। পাশ করার পরে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি যখন পাশ করলাম মাস্টার্স, আমার সাথে খুব বড় একটা ডিগ্রি আছে মাস্টার্স, বাট আমার কোনো অস্ট্রেলিয়ান কম্পিউটার রিলেটেড এক্সপিরিয়েন্স নেই। কারণ আমি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টরা যে ধরনের জব করে সেগুলি করতাম, উইচ ক্রিয়েটেড কোয়াইট এ বিট অফ চ্যালেঞ্জ। কারণ তখন মার্কেট কোনো কারণে শ্রিঙ্ক করছিল, সব বড় বড় কোম্পানি থেকে আইটি এমপ্লয়ীদের ছাঁটাই করছে, বড় বড় কনসাল্টিং ফার্ম, IBM, ডেলয়েট সবাই দেখা যাচ্ছে 5,000 10,000 করে এমপ্লয়ি রিডান্ডেন্ট করছে। সো মার্কেটে অনেক বেশি এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিল এমপ্লয়িজ জব খুঁজছে, সেখানে আমার জন্য মতো সামন যার কোনো অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্স নেই, আইটি জব পাওয়া ওয়াজ এ লিটল বিট ডিফিকাল্ট। বাট আলহামদুলিল্লাহ একটু অপেক্ষা করতে হয়েছে, কিন্তু আমি আইটি জবে ঢুকতে পেরেছি এবং আস্তে আস্তে গ্রো করেছি। তো ওখানে আমার যেটা আসলে একটা বড় লার্নিং, যে যাদের পক্ষে সম্ভব যখন আপনি মাস্টার্স করছেন তখন আপনার সাবজেক্ট রিলেটেড অ্যাসোসিয়েশন যেগুলো আছে সেগুলিতে জয়েন করা, সেগুলি বোঝা যে বিভিন্ন এরিয়াতে, ফর এক্সাম্পল আপনি যদি ফাইন্যান্স পড়েন আপনি ফাইন্যান্সিয়াল কোনো ইনস্টিটিউট জয়েন করতে পারেন। ইনস্টিটিউট না অ্যাসোসিয়েশন, আমরা ওখানে ইনস্টিটিউট বলি, বাট দিজ আর অল অ্যাসোসিয়েশন। আপনি আমাদের বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে, দ্যাটস রাইট। আচ্ছা, আপনি সে কম্পিউটার সায়েন্স পড়ছেন, আপনি কম্পিউটার অ্যাসোসিয়েশনে জয়েন করতে পারেন। এই অ্যাসোসিয়েশনগুলি আসলে আপনাকে হেল্প করে আপনার কন্ট্যাক্টসগুলি গ্রো করার জন্য এবং মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য। যে আপনি একটা সাবজেক্ট পড়লেন, যে কোনো একটা সাবজেক্ট অনেক ভাস্ট, কিন্তু এই মুহূর্তে মার্কেটে কোথায় ট্রেন্ড করছে, কী ধরনের জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, সেটার জন্য আপনার কী ধরনের এক্সপেরিয়েন্স অ্যান্ড নলেজ রেডি করতে হবে, সেগুলোর গাইডেন্সটা পাওয়া যায় এইসব অ্যাসোসিয়েশনে পার্টিসিপেট করলে। এবং সেইভাবে শুধু পড়াশোনা তো পড়াশোনা, কিন্তু আপনার যদি কন্ট্যাক্টস এবং আপনি যদি কোনোভাবে প্রমাণ করতে না পারেন যে আপনার এই জিনিসগুলোর প্রতি সত্যিই আগ্রহ আছে, শুধু ডিগ্রি না, এই আগ্রহগুলি প্রমাণ করা যায় থ্রু অ্যাসোসিয়েটিং ইয়োরসেলফ ডিফারেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারেস্ট গ্রুপ এবং আদার যেই অপরচুনিটিসগুলি আছে
সেখানে গিয়ে নেটওয়ার্কিং করার মাধ্যমে। সো নাইম মাহমুদ, আমি যদি আমার দর্শকদের জন্য একটু সহজ করে বলি, আপনি আসলে এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আমাদের যেটা দেখা যায় যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করার পর আমরা চাকরিতে ঢুকে যাই বা কেউ যদি বিজনেস করতে চাই, কিন্তু সেই রিলেটেড প্রফেশনাল ফিল্ডে যে আরো অনেক কিছু, জাস্ট আমি জবের পাশাপাশি এই এই যে নেটওয়ার্কিং যে খুব গুরুত্বপূর্ণ, সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। অ্যাবসলিউটলি। এবং নেটওয়ার্কিং করার জন্যই আপনি বলছেন যে রিলেটেড যে সাবজেক্ট স্পেশালিস্ট যে বাংলাদেশ রকম আছে, এগুলোকে আপনি বলছেন যে এগুলোর সঙ্গে অ্যাটাচ থাকা খুবই জরুরি, খুবই জরুরি। সো এখন তো আমি ধরেন কাজে অনেক সিনিয়র হয়েছে, এখন হয়তো আমি লোকদের রিক্রুট করছি আমার কাজের জন্য। তো এখন আমি দেখি যে এমপ্লয়াররা কি খুঁজে। সো একজন এমপ্লয়ার যখন একটা জব অ্যাডভার্টাইজ করে, আপনি যা চাচ্ছেন সেটা তো সবাই নিয়ে আসে। আপনার কাছে 1000 অ্যাপ্লিকেশন আছে যারা সবাই একই জিনিস করেছে। সো আপনি দেখছেন যে একজন পটেনশিয়াল এমপ্লয়ি কিভাবে সে আরেকজনের চেয়ে আলাদা, এবং এই আলাদাটা প্রমাণ হয় এগুলোর মাধ্যমে। যে ফর এক্সাম্পল, আপনি কম্পিউটিংয়ে আপনি বলছেন আপনি পড়াশোনা করেছেন, আপনি আগ্রহী, কিন্তু কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনার মধ্যে এন্টারপ্রেনারশিপ আছে, আপনার মধ্যে প্রোঅ্যাক্টিভনেস আছে? আপনি কি আপনার ইউনিভার্সিটির কোনো কম্পিউটার সোসাইটির লিড করেছেন? আপনি কি কোনো কম্পিটিং সে ফর এক্সাম্পল কোনো কম্পিটিশন অর্গানাইজ করেছেন? আপনি কি কোনো অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভড হয়েছেন? সো এগুলোর মাধ্যমে দেখা যায় যে শুধু ডিগ্রি না, ডিগ্রি অনেক সময় মানুষ করে ফেলে, কিন্তু ওই টপিকের ব্যাপারে আপনি আসলেই প্যাশনেট কিনা। আপনার যে নেটওয়ার্কটা কত বড়, আপনাদেরকে চিনেন জানেন। নেটওয়ার্ক আপনাকে হেল্প করে এমপ্লয়মেন্টের সময়। বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্টে 4-5টা স্টেপ থাকে ইন্টারভিউ। প্রথম 2-3টা স্টেপ পার করে দেয়, স্পেশালি গেট কিপার থাকে যারা আপনাকে ফার্স্ট স্টেপেই আপনাকে ফিল্টার করে ফেলবে। 1000 জবের সবাইকে তো ইন্টারভিউ নেবে না, সো তারা খুঁজবে এক্সেপশনটা কি। সো আপনার পার্সোনাল নেটওয়ার্ক হেল্প করবে এই প্রথম 2-3টা হার্ডেল পাস করে যেতে। আর আপনি কিভাবে ডিফারেন্ট সেটা হেল্প করবে আপনাকে ফাইনালি আপনার চাকরিটা সিকিউর করার জন্য। দ্যাটস ভেরি আই থিংক ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। এরপর আপনার চাকরি জীবনের কথা বলেন যে আপনি 2003-এ আপনি প্রফেশনাল লাইফে জয়েন করলেন। সো 2003-এ আমি আমার ডিগ্রি শেষ করলাম। তারপরে অফকোর্স আমি কাজ করছিলাম, আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। তো ইনিশিয়ালি আমার একটা ইন্টারনাল ভ্যাকেন্সি আসলো আইটি ডিপার্টমেন্টে, সেখান থেকেই আমার আইটি ক্যারিয়ার আবার বিদেশের মাটিতে শুরু। এবং এটা কি সিডনিতে? সব আমি থ্রু আউট সিডনিতে কাজ করেছি। ওখান থেকে আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি, ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট হিসেবে টেকনোলজি ইমপ্লিমেন্টে কাজ করেছি। এরপর আমি পিওর কনসাল্টিং ফার্মে আইটি কনসালটেন্ট হিসেবে, আইটি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। ফাইনালি আমি এখন কাজ করছি একটা কনসাল্টিং ফার্ম যার নাম হচ্ছে অ্যাশার্স রিস্ক অ্যাডভাইজারি। ওখানে ওদের টেকনোলজি কনসাল্টিং টিমে আমি ডিরেক্টর হিসেবে কাজ করছি। সো এই কোম্পানিটার কি কাজ, ওদের যে আপনি যেখানে আছেন ওদের স্পেশালাইজেশন কি? ওরা রিস্ক বেসড কনসাল্টিং করে, বাট রিস্কের মধ্যে কমপ্লায়েন্স, রেগুলেটরি রিস্ক, স্পেশালি টেকনোলজি রিলেটেড অনেক রেগুলেশন আসছে মার্কেটে। তো আমি যে কোম্পানিতে কাজ করছি এটার নাম হচ্ছে অ্যাশেস্ট। এটা 202 বছরের পুরনো একটা অর্গানাইজেশন। ওরা লিগ্যাল কনসাল্টিং কাজ করে। অস্ট্রেলিয়ান কোম্পানি? এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমাদের 17টা দেশে প্রায় 27টা অফিস আছে। তো আমি ওদের রিস্ক অ্যাডভাইজারি টিমে কাজ করি। আমাদের মেইন ফোকাস হচ্ছে গিয়ে রিস্ক নিয়ে কাজ করা, এবং রিস্ক ইজ এ ভেরি হিউজ ফোকাস, স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে। গভর্নমেন্টের অনেক ধরনের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে। সো এটাতে খুব ডিফিকাল্ট যেটা হয় যে গভর্নমেন্ট যখন কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস দেয়, এটা আপনার অর্গানাইজেশনের জন্য এই রিকোয়ারমেন্টসটা কীভাবে ইম্প্যাক্ট করে সেটা বোঝা শুরুতে, এবং সেকেন্ড স্টেপে সেই নিয়মগুলি আপনি কিভাবে ফলো করছেন সেগুলো প্রুফ কর। কারণ আপনি যদি কমপ্লায়েন্স ব্রিচ করেন, আপনার লাইসেন্স চলে যেতে পারে বা হান্ড্রেডস অফ মিলিয়ন্স ডলার্সের ফাইন গভর্নমেন্ট দেয়, এবং বিভিন্ন ব্যাংকে 200, 300, 500 মিলিয়ন ডলারের ফাইন দেওয়ার এভিডেন্স আছে গভর্নমেন্টে। সো আমি টেকনোলজি কনসাল্টিং, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি যে গভর্নমেন্টের যে কমপ্লায়েন্স রুলসগুলি আছে স্পেশালি টেকনোলজি লেভেলে, এখনকার দিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু স্পেসিফিক গাইডলাইন্স আছে। ইনফ্রাস্ট্রাকচারগুলোকে কীভাবে সেফ, সিকিউরড অ্যান্ড মেক শিওর করা, যেটা কন্টিনিউয়াসলি সাপোর্ট করতে পারে কাস্টমারের যা প্রয়োজন সেটাকে, সেগুলোর
বেশ কিছু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস আছে। তো আমি ওগুলো নিয়ে কাজ করি, অর্গানাইজেশনগুলোকে হেল্প করি অ্যাসেস করতে তারা কিভাবে সেই রিকোয়ারমেন্টসগুলি মিট করছে এবং কিভাবে কি চেঞ্জ করতে হবে সেই রিকোয়ারমেন্টসগুলি কন্টিনিউয়াসলি মিট করার জন্য, সেই রিলেটেড কাজ। ইন্টারেস্টিং, আপনি একজন আইটি স্পেশালিস্ট, কিন্তু ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানিতেও আপনার ভূমিকা আছে এবং বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে এখান থেকে আমার আসলে মনে হয় যে আমরা এটাও শিখতে পারছি আপনার সঙ্গে আলোচনা করে যে মানে আমাদের নলেজ আসলে অ্যাকোয়ার করতে হবে বিভিন্নমুখী। এরকম না যে আমি তথ্য প্রযুক্তিতে পড়েছি দেখে আমার শুধু তথ্য প্রযুক্তি, আমাকে ফিনান্স জানতে হবে, ম্যানেজমেন্ট জানতে হবে, বিজনেস সম্বন্ধে জানতে হবে, ইকোনমি, যেটা নিশ্চয়ই আপনার ক্যারিয়ারে হেল্প করছে। অ্যাবসলিউটলি। এবং যেটা হয় যে আপনার যে নলেজটা আছে এটা অনেক ফরম্যাটে ইউজ করা যায়। আমরা অনেক সময় ভাবি তথ্য প্রযুক্তি মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার বা নেটওয়ার্ক বা এখনকার দিনে ইন্টারনেট, বাট এর বাইরেও তো কত অপরচুনিটিস আছে আপনার এই একই নলেজগুলিকে ব্যবহার করার জন্য। বিজনেস রেজিলিয়েন্স ইজ এ ভেরি বিগ থিং। আপনার এখনকার সমস্ত অর্গানাইজেশন রান করে সফটওয়্যারের উপরে। সফটওয়্যারটা যদি কাজ করা বন্ধ করে দেয়, ফর এক্সাম্পল ব্যাংকে, তাহলে পুরো বিজনেস বন্ধ হয়ে যাবে। সো এটা খুব জরুরি যে এই বিজনেস রেজিলিয়েন্স মেনটেন করার জন্য আপনার গভর্নমেন্টের রেগুলেটরি গাইডেন্স কি, আপনার কাস্টমারদের ডিমান্ড কি সেটা বোঝা এবং সেইভাবে এনশিওর করা যে আপনার অর্গানাইজেশনের রেজিলিয়েন্স অলসো ডিপেন্ডস অন দ্য টেকনোলজি দ্যাট ইউ ইউজ, সেটা রেজিলিয়েন্স কি। সো সেটা একভাবে দেখা যায়। আবার সমস্ত টেকনোলজিগুলি আপনার সমস্ত ডাটা রাখছে, সেই ডাটাগুলিকে কীভাবে প্রোটেক্ট করবেন আপনি। সো ফর এক্সাম্পল ব্যাংকের কথাই যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশ ব্যাংকে কত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল ডাটা নিয়ে। সো আপনি যদি ডাটাগুলি ম্যানেজ করতে না পারেন, সিকিউর করতে না পারেন, সেখান থেকে একটা চ্যালেঞ্জ আসে। এবং এখনকার দিনেও আপনার যেই যুদ্ধগুলো এগুলো তো সাইবারে চলে এসেছে। গভর্নমেন্টের ভেরি স্পেসিফিক গাইডলাইন আছে যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, সেগুলোকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন। আজকে যদি আপনার আরেকটা দেশের সাথে যুদ্ধ হয়, তারা যদি আপনাকে হ্যাক করে আপনার পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেয়, আপনার ব্যাংকিং সিস্টেম বন্ধ করে দেয়, আপনার ইলেকট্রিক ওর পাওয়ার জেনারেশন কোম্পানিগুলি বন্ধ করে দেয়, ইভেন আপনার যেই বড় বড় ওখানে বিদেশে স্পেশালি অল্প কিছু চেইন আছে যারা গ্রসারি কেনে বেচা করছে, ওদের সফটওয়্যার যদি ডাউন হয়ে যায়, মানুষরা কিছু কিনতে বেচতে পারবে না। তো এটার যে ইম্প্যাক্ট ইজ সিগনিফিকেন্ট। এবং এইখানেই টেকনোলজির সাথে ক্রস ওভার, সেখানে আমাদের টেকনোলজি কনসালটেন্টদের শুধু যে টেকনোলজিগুলি ইমপ্লিমেন্ট করা সেটা না, সেটা রেজিলিয়েন্স, সেটা প্রোটেকশন কিভাবে হবে ওগুলি নিয়ে কাজ করার অনেক স্কোপ আছে এবং আমি সেই এরিয়াতেই কাজ করি। ভেরি ইন্টারেস্টিং। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমাদেরকে বলুন। আপনার মা বাবা, ভাই বোন, আপনার স্ত্রী, সন্তান, এদের সম্বন্ধে আমাদের জানতে ইচ্ছা করছে। যে আলহামদুলিল্লাহ আমি খুবই ব্লেসড। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন। আমার দুই ছেলে, একজন 8-এ পড়ে, একজন 9-এ পড়ে। আমার ওয়াইফও অস্ট্রেলিয়াতে কাজ করছে, গভর্নমেন্ট একটা জব করছে। খুবই ব্লেসড অ্যান্ড লাকি যে আলহামদুলিল্লাহ একটা সেফ কমফোর্টেবল দেশে আছি এবং সেফলি ওখানে জীবন যাচ্ছে। বাট দেশের প্রতি যে নারীর টান সেটা তো সবসময় থাকে। তো সবসময় চেষ্টা করি কীভাবে দেশে আসা যায়, দেশের বন্ধু, পরিবার, বাবা মার সাথে সময় কাটানো যায়, সেটা একটা বড় প্রায়োরিটি। একদম শেষ প্রশ্ন, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের যে চেঞ্জগুলো, শুধু পলিটিক্যাল না, ইকোনমিক, আপনার সাবজেক্টের এইটা, এবং আপনি যারা আপনার পথে যেতে চায়, বা অস্ট্রেলিয়াতে হোক বা বাংলাদেশে হোক বা অন্য কোথাও তার কেরিয়ার ডেভেলপ করে, তো তাদের জন্য আপনার উপদেশ, আপনার অভিজ্ঞতা। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? আপনার দুঃখ, হতাশা, আশা, স্বপ্ন বাংলাদেশকে নিয়ে একটু শুনতে চাই। প্রথমত যে দিনের শুরুই হয় বাংলাদেশ দিয়ে, আর আমাদের বাংলাদেশের সাথে যোগাযোগের প্রথম এবং ইজি উপায় হচ্ছে বাংলাদেশের নিউজ পেপারগুলি দেখা, কি হচ্ছে দেশে সেগুলো বোঝা। এবং যেহেতু আমরা দূরে থাকি, আমাদের সবসময় একটা টান থাকে যে কি হচ্ছে না হচ্ছে, দেশে ভালো কি হচ্ছে, কোন কি জিনিসগুলো ভালো করা যায় সেগুলোর উপর চোখ রাখা। সো অবশ্যই দেশের প্রতি এবং দেশে কি হচ্ছে না হচ্ছে সিগনিফিকেন্টলি আমরা যার বাইরে থেকে আমাদেরকে ইম্প্যাক্ট করে। হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল কিভাবে যারা আপনার মতো কেরিয়ার ডেভেলপ করতে চায়, যারা অস্ট্রেলিয়াতে বা বাইরে যে সেটেল হতে চায়, তাদের জন্য কি, বা দেশের জন্য যারা ইয়াং প্রফেশনালরা আছে,
ওদের জন্য আপনার অ্যাডভাইস? আমি আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারে আমি যেভাবে চেয়েছি অনেক দূর আল্লাহ আমাকে দিয়েছেন। স্পেশালি বিদেশের মাটিতে ভিন্ন ভাষায় ভিন্ন কালচারের নিজের একটা অবস্থান তৈরি করে নেওয়া, এটা আলহামদুলিল্লাহ আমি অনেক ব্লেসড। তো একই জিনিস আমি যেটা বলছিলাম যে আপনি যখন একটা জব করছেন সেখানে নিজেকে কিভাবে আলাদা করতে পারেন, আপনি যখন জবটা করছেন সেখানেও একই চ্যালেঞ্জ। আপনি আপনার ক্যারিয়ারে যত উপরের দিকে যাবেন আপনার অপরচুনিটিসগুলি তত কম। 10টা স্টাফের জন্য একটা ম্যানেজার, 10টা ম্যানেজারের জন্য একজন জেনারেল ম্যানেজার। সো কিভাবে আবার নিজেকে আলাদা করবেন এটা খুবই জরুরি। এবং সেটার জন্য আমি যেটা করেছি আমি মানে শুধু যে অফিসের সাথে কাজ করা না, অফিসকে বোঝা ব্যবসাটা কি, ব্যবসা কিভাবে প্রফিট মেক করে, লস মেক করে, এবং সেখানে আপনার কি কন্ট্রিবিউশন হতে পারে ব্যবসাকে বড় করার জন্য, এটা খুব পজিটিভলি দেখে সবসময় সব অর্গানাইজেশনে। আপনি কাজের যেটা দায়িত্ব সেটা তো আপনার দায়িত্ব, এর বাইরে আপনি কি করছেন বিজনেসটাকে গ্রো করার জন্য, এবং সেটা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট হয়। এবং আপনার কন্ট্যাক্টস, আপনি কিভাবে গিভ ব্যাক করছেন কমিউনিটিতে, বিজনেসে আপনার যেই কন্ট্যাক্টসগুলি আছে সেগুলিকে কীভাবে ইউজ করছেন আরও ভালো কিছু করার জন্য, সেটা খুবই হেল্প করে। আমি যেমন আমার কাজের সাথে সাথে আমি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যানালিস্ট অ্যাসোসিয়েশনের সিডনি প্রেসিডেন্ট ছিলাম, বা ডাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার ছিলাম। তো এগুলো যখন আপনার রেজিউমিতে অ্যাড হতে থাকে এগুলি এগেইন আপনাকে আলাদা করে অন্যদের চেয়ে। আপনি যখন জব চেঞ্জ করতে যাবেন বা সামনের দিকে আগাতে যাবেন, যে আপনি আরও কিছু করছেন যেটা হয়তো অনেকেই করছে না। এবং আপনার এই কথার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই আমাদের শেষ হচ্ছে যে আসলে স্বপ্নটা অনেক বড় দেখা উচিত এবং আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনাটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। শুধুমাত্র আমরা চাকরি করছি, চাকরি এইভাবেই করার কারণ এর বাইরেও অনেক কিছু কাজ করার স্কোপ আছে, দেশের জন্য কাজ করা যেতে পারে। এবং আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বাস করি, সুতরাং যে যেখানেই থাকি না, সে অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, আফ্রিকা হোক, যেখান থেকেই ইচ্ছে করে কাজ করা যাবে, একসাথেই কাজ করা যায়। কিন্তু ব্যক্তিগত আমি আপনার কাছ থেকে যেটা বুঝে আমি নিজে খুব ইন্সপায়ার্ড হচ্ছি যে প্রতি মুহূর্তে আমাকে আরো এনরিচ করতে হবে, আমাকে আরো ইনভলভ হতে হবে, আমাকে আরো ডেভেলপ করতে হবে। যে এই যে আর্টসটা, এবং আপনি আপনার জীবনের এই ক্যারিয়ারেই আপনি সেটা প্রমাণ করেছেন। এবং আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন যে আপনি একটা পর্যায়ে আসতে পেরেছেন, যেটা নিয়ে আমরা সবাই গর্ব করছি। তো নাঈম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস মিররে এই পর্বে অংশ নেওয়ার জন্য। আমরা আশা করবো আপনি বিজনেস মিররে থাকবেন এবং আমাদের বুদ্ধি পরামর্শ হয়তো বা সিডনি থেকেই আমরা পাবো আপনার কাছ থেকে। না, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।